নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসক আমাদের পেজ নাম্বার কত? আমরা 245 পৃষ্ঠার মধ্যে আমরা ওইটা পুরোটাই শেষ করছি। 14টি শোভন 34 কিরূপে বুদ্ধিপক্ষীয় হইলো, এটা মানে করা হবে যে এর আগে তো কিন্তু করা হয়নি। ষাটের আগ পর্যন্ত আমরা পড়ছিলাম না? হ্যাঁ, বানটা এখানে শিলে বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, এগুলো তো ওই বিশুদ্ধি বিভাগের মধ্যে এখানে আছে। নবম অধ্যায় এখানে আলোচনা করা যাবে। ওখানে আলোচনা করবে, এখানে থাক। আচ্ছা, চোদ্দটি শোভন চৈতসিক কিরূপে বুদ্ধিপক্ষীয় ধর্ম হইল। চৈতসিক হিসেবে হচ্ছে যে 14টা, কিন্তু এগুলো বুদ্ধিপক্ষীয় ধর্ম আমরা 37টা হিসাব করতেছি। এই 37টা কিন্তু 14টা চৈতসিকেরই অন্তর্গত, সবগুলো 14টা চৈতসিক দিয়েই উৎপন্ন। কিভাবে এটা 37 প্রকার হলো এটা আমরা দেখার জন্য একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। স্মৃতি চারি স্মৃতি প্রস্থান, চারি সম্যক প্রদান আদি মার্গাং 8 মার্গ সহ বুদ্ধিপক্ষীয় ধর্ম 37 প্রকার এগুলো হয়েছে। তারপরে এখানে পাশে আছে যে চৈতসিক সংকল্প, প্রসদ্ধি, প্রীতি, উপেক্ষা, ছন্দ, চিত্ত, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, বীর্য, স্মৃতি, একাগ্রতা, শ্রদ্ধা, প্রজ্ঞা। এই 14টা হচ্ছে যে শোভন চৈতসিক। সংকল্প একবার, এটা আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে। এগুলো তো আমরা একবার হিসেব করে ফেলছিলাম বোধহয়। হ্যাঁ, আমরা গতবার কি একটা বলার সময় করছিলাম, তখন আমরা বুঝে ফেলছিলাম না, আর দরকার নাই। পাঠক পাঠিকাগণ স্মারক গাথা সহিত মিলাইয়া উপরের তালিকাটি পর্যবেক্ষণ করিবেন, তাহা হইলে বিষয়টি বিশদতর হইবে। সর্বসংগ্রহের সংক্ষেপাত্ম বর্ণনা। সর্বসংগ্রহ, উপাসক পুতুলবাবু সর্বসংগ্রহ সংক্ষেপাত্ম বর্ণনা করেন। সর্বসংগ্রহের সংখ্যাবাত্য পঞ্চস্কন্ধ 1।
কর্ম, চিত্ত, ঋতু, আহার, সমুচিত রূপ, অতীত, অনাগত, বর্তমান, যে কোনো কালের হোক না কেন, দেহস্থ হোক বা বাহিরে হোক, সূক্ষ্ম হোক বা স্থূল হোক, হীন হোক বা উত্তম হোক, দূরস্থ হোক বা সমীপস্থ হোক, সমগ্র রূপ রাশির সমষ্টিগত নাম রূপস্কন্ধ। 2. 89 প্রকার চিত্তের সহজাত সুখ দুঃখ উপেক্ষাদি শারীরিক ও মানসিক বেদনা রাশি, অতীত অনাগত বর্তমান, নিজ দেহস্থ বা বাহির দেহস্থ না বাহিরস্থ, সূক্ষ্ম বা স্থূল, হীন বা উত্তম, দূরস্থ বা সমীপস্থ, সমগ্র বেদনা রাশির সমষ্টিগত নাম বেদনাস্কন্ধ। 3. চক্ষু সংস্পর্শজ সংজ্ঞা সূত্র ঘ্রাণ জিহ্বা কায় মন সংস্পর্শজ সংজ্ঞা অতীতাদি একাদশ অবকাশ উৎপন্ন 89 চিত্তের সহজাত সংজ্ঞা রাশির সমষ্টিগত নাম সংজ্ঞা স্কন্ধ। 4. চক্ষু সংস্পর্শ চেতনা সূত্র ঘ্রাণ জিহ্বা কায় মন সংস্পর্শজ চেতনা অতীতাদি একাদশ বিভাগে বিভক্ত 4 ভূমির চেতনা রাশির সমষ্টিগত নাম সংস্কার স্কন্ধ। 5. চক্ষু বিজ্ঞান, ছোট বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোতত্ত্ব ও মনোবিজ্ঞান তত্ত্ব 4 ভূমির এই চিত্তশুদ্ধির সমষ্টিগত নাম বিজ্ঞান স্কন্ধ। পঞ্চস্কন্ধকে 2 ভাবে প্রদর্শিত হইয়াছে। যাকে শুভ সুখ নিত্য ও আত্মা মনে করিয়া ইহাতে আসক্ত হয়, তখন এই পঞ্চস্কন্ধই তাহাদের তৃষ্ণার গোচর ভূমি হইয়া থাকে। এমত অবস্থায় পঞ্চস্কন্ধই তাহাদের পঞ্চ উপাদান স্কন্ধ হয়। 28 প্রকার রূপ রূপ উৎপাদন স্কন্ধ। বেদনা চৈতসিক বেদনা বেদনা উপাদান স্কন্ধ। সংজ্ঞা চৈতসিক সংজ্ঞা উপাদান স্কন্ধ। বাকি 50 প্রকার চৈতসিক সংস্কার উপাদান স্কন্ধ। 81 প্রকার লোকীয় চিত্ত বিজ্ঞান উপাদান স্কন্ধ। 52 প্রকার সংস্কার প্রভৃতি বেদনা ও সংজ্ঞাকে পৃথক করিয়া রূপ বেদনা সংজ্ঞা 50 প্রকার সংস্কার ও বিজ্ঞান সহ পঞ্চস্কন্ধ গণনা করা হয়েছে। বেদনা ও সংজ্ঞাকে পৃথকভাবে প্রদর্শনের কারণ কি? কাম রূপ অরূপ পৃথিবীতে ভূমিতে বেদনা আস্বাদ অনুভব করিয়া উৎপন্ন হয় এবং সংজ্ঞা অশুভে শুভ সংজ্ঞা, অনিত্যে নিত্য সংজ্ঞা, অনাত্মায় আত্মসংজ্ঞা আকারে আস্বাদের উপকরণ হয়। এই রূপে বেদনা ও সংজ্ঞা সংসার চক্রে পরিভ্রমণের প্রধান প্রত্যয়। এই বিশিষ্ট স্বভাব এর সংস্কার হইকে পৃথকভাবে প্রদর্শিত হইয়াছে। অর্থ-ধম্মেষু অস্বদানং তৎসাদু বনং বিনিবুঞ্জু নিদর্শেতু কন্দদয় সমুদ্র পট্টং পাতে পর্যন্ত দ্বাদশ বলতে না হয়েছে। উপাসক দীপেন বাবু, প্রথম প্যারাটা সম্পর্কে আপনি কি বুঝছেন বলেন তো? প্রথমে পঞ্চস্কন্ধ সম্পর্কে আপনি যেটা জানেন বলেন। পঞ্চস্কন্ধ হচ্ছে গিয়ে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এগুলোকে পঞ্চস্কন্ধ বলে। তো
প্রথম প্যারায় যেটা বলা হচ্ছে যে কর্ম, চিত্ত, ঋতু, আহার, সমর্থিত রূপ, অতীত, অনাগত, বর্তমান যে কোনো কালের হোক না কেন, দেহস্থ হোক, বাহির হোক, সূক্ষ্ম হোক বা স্থূল হোক, হীন হোক, সমাজ, অর্থাৎ এখানে রূপস্কন্ধের বলতে কি বোঝানো, মানে রূপস্কন্ধের মধ্যে কোনগুলো আসছে সেটা বোঝানো হচ্ছে। যে কর্ম লাস্টে যেটা বলা হচ্ছে যে যত রূপ রাশি আছে সবকিছুই সমষ্টি হচ্ছে কি রূপস্কন্ধ, মানে একদম টোটাল হিসাব করলে। ঠিক আছে, এটাতে তো কোনো ঝামেলা নাই না? না ভান্তে। বান্তে, বলেন। এখানে আমরা কর্ম, চিত্ত, ঋতু, আহার এগুলো আমরা যেগুলো ভাগ করছিলাম, যেমন কর্ম ওই 28 প্রকারে উৎপন্ন হয় কর্মজ রূপ, তারপর এই চিত্তজ রূপ, তারপর 15 প্রকার, এইভাবে মানে এগুলো এইভাবে ভাগ হবে না বান্তে? ভাগ হয় এগুলোই মানে এই ভাগগুলো হ্যাঁ, আমাদের দীপেন বাবুর কাছে হ্যাঁ। করা আছে। কর্মজ রূপ কত প্রকার, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ আমি লিখতে জানতাম। হ্যাঁ, এগুলো। তারপরে চিত্তজ রূপ কত প্রকার, ঋতুজ রূপ কত প্রকার, আহারজ রূপ কত প্রকার। আর কারো যদি আগ্রহ থাকে বলেন, তাহলে আমাদের উপাসিকা অমিতা বড়ুয়া, দীপেন বাবু এগুলো পাঠিয়ে দেবে, আপনারা লিখে রাখতে পারবেন পরবর্তীতে, বুঝছেন? তারপরে অতীত, অনাগত, বর্তমান যে কোনো রূপ যে কোনো কালের হোক না কেন, দেহস্থ হোক বা দেহের বাইরে হোক, সূক্ষ্ম হোক বা স্থূল হোক, এই সূক্ষ্ম রূপ, স্থূল রূপ এগুলোও লেখা আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনারা বলতে পারেন, তখন আপনাদেরকে এখানে গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, আপনারা লিখে রাখতে পারবেন পরে। আর যদি প্রয়োজন না থাকে তো ঠিক আছে। সমস্ত রূপকে একসঙ্গে এই রূপ স্কন্ধ বলা হয়। পঞ্চস্কন্ধের মধ্যে প্রথম হচ্ছে রূপ স্কন্ধ। এই রূপ স্কন্ধ কাকে বলে? এটা সব রূপগুলোকে একসঙ্গে বললে রূপ স্কন্ধই বলা হয়। বাদে ওই সুখরূপ এবং স্থূলটা কি এগুলো তো বুঝলাম না। সুখরূপ হোক বা স্থূল হোক। হ্যাঁ, উপাসিকা অমিতা বড়ুয়া সূক্ষ্ম রূপগুলো আবৃত্তি করেন তো। এটা গেলে একটু কষ্ট হবে। আচ্ছা, দীপেন বাবুর থাকলে মনে থাকলে বলেন। সূক্ষ্ম রূপ হচ্ছে বান্তে 16 প্রকার, 16টি। এখানে মহাভূত রূপ একটি, আপধাতু, তারপর ভাব রূপ 2টি, স্ত্রী ভাব, পুরুষ ভাব, তারপর হৃদয় রূপ, হৃদয় বাস্তু, জীবিত রূপ, জীবিত ইন্দ্রিয়, আহার রূপ, অবলীকৃত আহার, তারপর পরিচ্ছেদ রূপ, আকাশ ধাতু, বিজ্ঞপ্তি রূপ, কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। তারপর এখানে বিকার হচ্ছে যে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। লক্ষণ রূপ, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, এগুলো হচ্ছে সূক্ষ্ম রূপ। তারপরে স্থূল রূপ, আর স্থূল রূপের মধ্যে এখানে একটু উল্টো পাল্টা হয়েছে আমার। এখানে আমরা মহাভূত রূপ পাইছি 4টা, না মহাভূত রূপ 3টা, তারপর গোচর রূপ 4টা। এখানে ওই সপ্তবিধ যেটা আমরা হিসাব করছিলাম 7টি। আর এখানে প্রসাদ রূপের মধ্যে চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়, এই 12টা স্থূল রূপ।
এগুলো সম্পর্কে আমরা কিছু কথা পড়েছিলাম, আপনাদের আশা করি মনে আছে। এই যে বিভিন্ন নামে এগুলোকে ভাগ করা হয়েছে, যেমন সূক্ষ্ম। সূক্ষ্ম বলতে সবগুলোই সূক্ষ্ম হবে এমন না, কিছু কিছু বিষয় আমাদের কাছে স্থূল বলেও মনে হবে। এটা অনেক সময় নামের স্বার্থে, মানে এটা একটা নাম, আলাদা করার জন্য একটা নাম হিসাবেও অনেক সময় এগুলো ব্যবহার করা হয়। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বললে আপনারা বুঝে যাবেন। এখন আপনারা যেহেতু চারি মহাভূত চিনেন, আপধাতু যেমন এটা সূক্ষ্ম রূপের আওতায় আনা হয়েছে, ঠিক আবার পঠবী ধাতু এবং তেজধাতু, বায়ুধাতু এগুলোর আকৃতি প্রকৃতি আমরা খুব সহজেই অনুভব করতে পারলেও কিন্তু এগুলো একদম গোড়াতে সমূলে মূল পর্যায়ে যখন যাওয়া হয়, তখন বলতেছে যে না, এগুলো তো আসলে ওরকম কোনো বিষয় না, এগুলো একে অপরের সঙ্গে সংমিশ্রিত সংযোজিত হইলেই এদের এরকম আকার প্রকার ঘটতেছে মাত্র। হ্যাঁ, তো তাহলে এই ক্ষেত্রে কি কিন্তু এগুলো সবগুলোই কিন্তু সূক্ষ্ম অবস্থা বা নাই অবস্থা ধারণ করে, এদের অনস্তিত্ব প্রকাশ করে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন আশা করি। আমি তো পুরো বুঝছেন কথাটা। আরেকবার একটু করে বলেন। আমরা এখন এখানে বায়ু ধাতুকে বলি, বায়ু ধাতুকে স্থূল রূপের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন করা হয়েছে? বাতাস আমাদের গায়ে লাগে, অনুভব করতে পারি, এটা স্থূল হিসাবে প্রমাণ করা হয়েছে এখানে, বা স্থূল জায়গাতে এখানে লেখা হয়েছে ওই বিষয়টাকে, বুঝছেন? হ্যাঁ, কিন্তু লেখা হইলেও আমরা এর থেকে আরো গভীর থেকে গভীরতম পর্যায়ে গিয়ে জেনেছি যে এই বায়ু ধাতু ওর একক অবস্থা, একক আকার না, আরো তিনের যৌথ সমন্বয় হয়েছে বলে বায়ু নামক অবস্থা তৈরি হতে পেরেছে। ওকে বোঝা যায়, অনুভব করা যায় বায়ু অবস্থাটা, বুঝছেন? হ্যাঁ, তো তাহলে এগুলো যখন অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম অবস্থায় থাকে বা বিচ্ছিন্নভাবে থাকে, তখন এদেরকে অমুক রূপ অমুক ভাবে এগুলো বলার মতো আর তখন থাকে না। তখন এগুলো সবগুলো সূক্ষ্ম হয়ে যায়। সূক্ষ্ম কেন, একেবারে নাই হয়ে যায়। ওই দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটা আবার ভিন্ন আকারও দাঁড়ায়। এরকম একটা বিষয়ও আমরা পড়ছিলাম। প্রথম এগুলো নিয়ে আমরা একটু সমস্যায় পড়ছিলাম। এটাকে সূক্ষ্ম বলতেছে কেন, এটাকে স্থূল বলতেছে কেন, হ্যাঁ, এরকম। যাই হোক, এটা আমাদের আলাদা করার সাথেও, এবং কিছু কিছু বিষয় আমরা এখন অনুমানের জন্য এটা আমাদের সূক্ষ্ম হয়ে যায়। খুব সূক্ষ্ম চিন্তায় এটা আমাদেরকে বুঝতে হয়। যেমন এখানে সূক্ষ্ম রূপের আওতায় করা হয়েছে কাকে? এই আপধাতুকে, বন্ধন ক্ষমতা। এই বন্ধনটা খুব খুব সূক্ষ্ম অবস্থা থেকে বুঝতে হয়। একে অপরের বন্ধন, চারি ধাতুর মধ্যে যে একটার সঙ্গে একটা যে বন্ধন অবস্থা, এটা খুব সূক্ষ্মভাবে চিন্তা করে বুঝতে হয়। এজন্য এটাকে সূক্ষ্ম রূপের আওতায় করা হয়েছে। এভাবে প্রত্যেকটার বর্ণনা আমরা আগেও করছিলাম। সামনে আর এগুলোর আলোচনা আছে, আর সূক্ষ্ম আলোচনা আছে কি আর? কাটতে পারে করতে হবে। আর এখানে এর থেকে না, এটা বুঝছি আমরা, এটা বুঝছি বানতে হবে। আচ্ছা পুতুল বাবু, এখানে আর আলোচনা করার দরকার আছে? আপনি এগুলো মনে হয় এই আলোচনাগুলো পান নাই না? রূপ আলোচনা যখন করছিলাম আমরা, পাইছিলেন? আগে এগুলো জানছিলেন? জানেন নাই? উপাসক দীপেন বাবু, আমরা আগে সূক্ষ্মরূপ স্থূলরূপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আপনি আজকে সূক্ষ্মরূপের একটা আলোচনা আপনি শুনবেন,
চ্যাটজিপিটির মাধ্যমেও শুনবেন এবং আমরা আগে যা আলোচনা করেছি সেটাও শুনবেন। শুনে একটা লিখবেন, আপনি এটার উপরে একটা কলাম একটা লিখবেন, লিখে আমাদের গ্রুপেও দেবেন এবং সেই গ্রুপ থেকে উপাসক পুতুল বাবু এটা আপনি একটু করে জেনে নেবেন। তারপরে জানার পরে যে অভিজ্ঞতা হয়েছে এটা আমাদেরকে কালকে জানাবেন ক্লাসে, ঠিক আছে? একটা করলে হবে আজকে, এর পরের দিন আবার স্থূলরূপ আমরা পরে দেখব প্রয়োজনে। এনে 2 নম্বর থেকে আলোচনা করো। অনন্যব্বই প্রকার চিত্তের সহজাত সুখ দুঃখ উপেক্ষাদি শারীরিক ও মানসিক বেদনা রাশি অতীতানাগত বর্তমান, দেহস্থ বা বাহিরস্থ, সূক্ষ্ম বা স্থূল, হীন বা উত্তম, দূরত্ব বা সমীপস্থ, সমগ্র বেদনা রাশির সমষ্টিগত নাম হচ্ছে বেদনা স্কন্ধ। অর্থাৎ এখানে বলছে যে যে মানে 89 প্রকার চিত্তের সহজাত যেগুলা মানে সুখ হোক, দুঃখ হোক বা উপেক্ষা, শারীরিক অনুভূতি হোক বা মানসিক অনুভূতি, সেটা অতীত হোক বা বর্তমান হোক, নিজের দেহরস্থ হোক বা বাহিরস্থ বা যা কিছু হোক না কেন, যদি বলি সূক্ষ্ম হোক বা স্থূল হোক বা হীন, এটা ছোট হোক বা আর উত্তম রূপে হোক, মানে সমগ্র যত বেদনা রাশি আছে মানে বেদনা আছে সেটাই হচ্ছে যে বেদনা স্কন্ধ। অর্থাৎ আমরা যখন কোনো কিছু অনুভব করি, সেটা ভালো হোক বা খারাপ হোক, মানে সাধারণ হোক বা অসাধারণ হোক, সমস্ত কিছুই হচ্ছে যে বেদনা। তো 89 সেখানে আবার 89 প্রকার চিত্ত, যেটা আমরা 89 প্রকার চিত্তকে কিন্তু আমরা আবার মনও বলি। তো মন বললে সেখানেও কিন্তু আমাদের মনের অনুভূতিও আছে, অনুভূতিটা সেটা ভালো হোক বা মন্দ হোক, 89 প্রকার চিত্তও কিন্তু এখানে বেদনা, বেদনা স্কন্ধের মধ্যে চলে আসতেছে। অর্থাৎ সমস্ত সমস্ত অনুভূতি হচ্ছে যে বেদনা। বেদনা ছাড়া কোনো চিত্ত থাকতে পারে না। সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে বেদনা ঢুকে আছে, সেহেতু যত প্রকারের চিত্ত আছে সব চিত্তের মধ্যেই বেদনা বিদ্যমান। এই জন্য এই 89 প্রকার চিত্ত সবগুলোর মধ্যে সহজাত, ডাইরেক্ট সহজাত, ওই কারণীয় সহজাত, সর্বচিত্ত সাধারণ চৈতসিক এগুলো সবসময় সহজাত। এবং 89 প্রকার চিত্ত গঠিত হওয়ার সময় প্রত্যেকটা চিত্তের সঙ্গে এট এ টাইম এটা একসঙ্গে চিত্তের চৈতসিক রাশি এগুলো একসঙ্গেই জন্ম হয় বাধ্যগত। বেদনা স্কন্ধ বা বেদনা চৈতসিক এটা একসঙ্গেই উৎপন্ন হয়। তো এটা সহজাত বলতে কোনো রকমের অসুবিধা নাই। এই 89 প্রকার চিত্তের সহজাত প্রথম কথা, এই বেদনাটা কিন্তু সবসময় সহজাত। শুধু বেদনা বলে কথা নয়, সর্বচিত্ত সাধারণ চৈতসিক সবগুলোই সবসময় সহজাত সব চিত্তের। এরপরে সুখ দুঃখ উপেক্ষা শারীরিক এবং মানসিক যত বেদনা আছে, অতীতের বেদনা, বর্তমানের বেদনা, নিজের দেহের বেদনা, অন্য দেহের বেদনা, বাহিরস্থ স্থূল সূক্ষ্ম যত বেদনা আছে সবগুলোকে একসঙ্গে বলা হয় বেদনা স্কন্ধ, সব বেদনা রাশির সমষ্টি। তারপরেরটা 3 নম্বর। চক্ষু স্পর্শজার সংজ্ঞা, শ্রুত ঘ্রাণ জিহ্বা কায়
মনস স্পর্শজা সংজ্ঞা অতীতাদি একাদশ অবকাশে উৎপন্ন 89 প্রকার চিত্তের সহজাত সঙ্গ রাশির সমষ্টিগত নাম হচ্ছে যে সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞা মানে আমাদের প্রথমে বুঝতে হবে যে সংজ্ঞা মানে হচ্ছে যে অর্থাৎ কোনো কিছু চিহ্নিতকরণ করা, তবে আমরা কোনো কিছু দেখে সেটা চিহ্নিত করি। যেমন আমাদের মানে স্বর ইন্দ্রিয়ের মাধ্যমে যদি কোনো কিছু স্পর্শে আসে বা আমরা যদি সংস্পর্শে আসে, সেটা যখন আমরা মানে সেই বিষয়টা যখন আমরা চিহ্নিত করতে পারবো বা সেটাই হচ্ছে যে সংজ্ঞা। আর এখানে বলছে যে 89 প্রকার চিত্ত হচ্ছে যে সংজ্ঞা, সহজাত সংজ্ঞা রাশির সমষ্টিগত নামে হচ্ছে যে সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞাটাকেও আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে দেখি, যেহেতু সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অন্তর্গত সেহেতু সহজাত এটা খুব সহজেই। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা কথা লিখছে যে অতীতাদি একাদশ অবকাশে উৎপন্ন। এইটা কিরকম? চক্ষু সংস্পর্শ যা সংজ্ঞা ছত্র ঘ্রাণ জিহ্বা কায় মন সংস্পর্শ যা সংজ্ঞা অতীতাদি একাদশ। অতীতাদি তো বুঝতে পারতেছি, কিন্তু একাদশটা তো কিভাবে সিস্টেম হলো, এটা কোন জায়গা থেকে আসলো? অতীত আরো নিচে না না, অতীত আদি একাদশ এটা বানতে নাকি ওইখানে আমরা কর্ম সমুত্থান চিত্ত সমুত্থান কলাপ গুচ্ছের মধ্যে দেখছি যে নাকি ওখান থেকে আসছে এগুলো। না, তো এখানে অতীতাদি একাদশ আছে। হ্যাঁ, একাদশ সেরকম তো যেমন এখানে আমরা 6 প্রকার চিত্ত সমুত্থান কলাপ গুচ্ছের মধ্যে একসাথে উৎপন্ন হয় ও নিরোধ হয়। মানে এখানের মধ্যে আমরা পাইছি অষ্টবিধ অবিনির্বাহ্য রূপের অন্য নাম শুদ্ধাষ্টক। এই শুদ্ধাষ্টক কায় বিজ্ঞপ্তি সহ কায় বিজ্ঞপ্তি নবক, শুদ্ধাষ্টক শব্দ বাক বিজ্ঞপ্তি সহ বাক বিজ্ঞপ্তি নবক। আবার শুদ্ধাষ্টক অতীত আলম্বন, এখানে একাদশের কোনো ব্যাপার আছে? ভান্তে এটা লাইনটা নাই, এই লাইনটা একটু বোঝার চেষ্টা করেন, এটা এগুলা না। অর্থাৎ এখানে বলছে যে অতীতাদির একাদশ অবকাশে, এখানে 11টি অবকাশ বলতে এই লাইনের মধ্যে বোঝাচ্ছে যে 11টির অবস্থান, মানে এই যে অবস্থান যেটা আমরা পঞ্চস্কন্ধের মধ্যে প্রথমে যেটা বলেছে, অতীত বলেছে, অনাগত বলেছে, বর্তমান বলেছে, এখানে কিন্তু 3টা। তারপরে বলেছে দেহস্থ বাহিরস্থ, স্থূল সূক্ষ্ম হীন উত্তম, তারপরে বলছে যে দূরত্ব সমীপস্থ, এইসব বিষয়টা বলতেছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ও ঠিক আছে। তো অতীত আলম্বন, বর্তমান আলম্বন, তারপরে নিজ দেহস্থ, বাহির দেহস্থ, সূক্ষ্ম, স্থূল, হীন, উত্তম, দূর, সমীপস্থ, সমগ্র বেদনা রাশির। হ্যাঁ, তারপরে এখানে একাদশ হয়েছে অবকাশে উৎপন্ন।
অবকাশে মানে ওখানে সুযোগ পাইলে তো উৎপন্ন অবকাশ দেওয়ার তো ব্যাপার নাই, কারণ এটা বাধ্যগত সংজ্ঞা, যেহেতু সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অন্তর্গত নর্মালি তো আছে। থাকলেও এখানে আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যে যেমন না বানতে এটা অভাবের না, তো এটা এভাবে মিলাতে হবে যে অর্থাৎ এই একাদশ মানে এই 11টির অবস্থার কথা, মানে এটা আমাদের রূপ হোক বা বেদনা হোক বা সংজ্ঞা হোক, মানে কতভাবে এটা হতে পারে, উৎপন্ন হতে পারে, এই কথা এখানে বোঝাতে চাচ্ছে যে লাইনের মধ্যে। স্পর্শজের সংজ্ঞা অতীতাদি একাদশ অবকাশে উৎপন্ন 99 প্রকার চিত্ত, এটা যে কোনভাবে আমাদের সংজ্ঞাটি উৎপন্ন হতে পারে, সেটা যেভাবে উৎপন্ন হোক ওই 99 প্রকার চিত্তের সহজাত সংজ্ঞা রাশির সমষ্টির নাম হচ্ছে যে সংজ্ঞা স্কন্ধ। আচ্ছা, এখানে 1 নম্বরে 50 স্কন্ধের মধ্যে ওই সব করলে 11টা মিলে তো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টা, তারপর দেহস্থ বাহ্যস্থ, এভাবে মিলাইলে অর্থাৎ এই যে আমাদের রূপটা এটা যে কোনো ভাবে আমাদের উৎপন্ন হতে পারে, সেটা আমাদের অতীতেও হয়েছিল, বর্তমানেও হতে পারে বা ভবিষ্যতেও হতে পারে, সেটা সূক্ষ্ম পারে বা স্থূলও হতে পারে, মানে উৎপন্ন কিভাবে হয় সেটাই। তারপরে সেটা উত্তম হতে পারে, আবার আপনার সেটা হীন হতে পারে, এভাবে সেটা হচ্ছে বলতে। ঠিক আছে, ওই এগুলো একাদশ। আচ্ছা ঠিক আছে, একই লাইনের ব্যাপার তো, ওটা বারবার রিপিট না করে এই কথা লিখছে আর কি। অবকাশ 89 চিত্তের সহজাত সংজ্ঞা রাশির সমষ্টির নাম হচ্ছে সংজ্ঞা স্কন্ধ। উপাসিকা অমিতা বড়ুয়া এখানে এই 3 নাম্বার দিয়ে অতীতাদি বলতে এই বিষয়টাকে আপনি ইয়া করে রাখেন, নাইলে আবার আমরা ইয়া হয়ে যাবে এখানে এসে। তারপর 4 নাম্বার চক্ষু স্পর্শজা চেতনা, শ্রুত ঘ্রাণ জিহ্বা কায়, মন স্পর্শজা চেতনা, অতীতাদির একাদশ বিভাগে বিভক্ত 4 ভূমির চেতনা রাশি সমষ্টিগত নাম হচ্ছে যে সংস্কার স্কন্ধ। এটা বুঝছেন অমিতা বড়ুয়া না? হ্যাঁ বানতে। এখানেও চক্ষু বলতে শুধু চক্ষু লেখছে আর কি, এখানে একটা হাইপেন দেওয়া আছে দেখেন, মানে সবগুলো চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন। শ্রোত্রের মধ্যেও শ্রোত্র সংস্পর্শজা লাগাইতে হবে, ঘ্রাণের মধ্যেও ঘ্রাণ সংস্পর্শজা এইভাবে লাগাইয়ে তারপরে বলতে হবে, বারবার লেখা নাই আর কি। চক্ষু সংস্পর্শজা চেতনা অতীতাদি একাদশ বিভাগে বিভক্ত 4 ভূমির চেতনা রাশির সমষ্টিগত নাম হচ্ছে যে ওই সংস্কার রাশি, সংস্কার স্কন্ধ। হ্যাঁ, চারিভূমি হচ্ছে যে কামলোক, রূপলোক। না, এটা না। কাম সুগতি ভূমি, দুর্গতি ভূমি এখানে 2, তারপরে রূপলোক, অরূপলোক 4। এইভাবেই তো আমরা চারিভূমি মিলেছিলাম এনি না? বানতে হ্যাঁ। এই চারিভূমির মধ্যে যত সংস্কার রাশি আছে, সংস্কার রাশি সম্পর্কে, সংস্কার স্কন্ধ সম্পর্কে আরেকটু বলা হয়নি। বানতে এখানে 4 ভূমি বলতে কি আমরা তো কাম সুগতি ভূমি তো বানতে এটা একসাথে ধরেছি। 6 স্বর্গ, লোক,
কামলোক, রূপলোক, অরূপলোক, এভাবে আমরা 3 লোক বিচার করি তো। আর এখানে কি এই লোকোত্তরের বিষয়টা তো আসবে না মনে হয়, না, লোকোত্তর আসবে না। সংস্কার হয় না, আর লোকোত্তরটাকে তাহলে কি ভূমি বলা হয় না তো। ভূমি বলা হয় না বান্ধে? তাহলে ওই বাকিগুলাকে কেন ওখানে ভূমি হিসেবে ভাগ করে নাই, রূপ বেদনার সংজ্ঞাকে? হুম রূপ বেদনার সংজ্ঞাকে যদি এখানে সংস্কারকে যদি ভূমি হিসেবে ভাগ করা, হুম তাহলে আহ রূপ বেদনা সংজ্ঞাকে কেন করে নাই? ওখানেও করা যাবে, কোনো অসুবিধা তো নাই। ওই জায়গাতেও ওখানকারও কি সংজ্ঞা নাই? এই চারি ভূমির মধ্যে কি সংজ্ঞা নাই? চারিভূমিতে তো সংজ্ঞা আছে। তারপরে এই চারি ভূমির মধ্যে সব জায়গাতে হয়তো রূপ নাই, ঠিক আছে, রূপেরটা এটা 3 ভূমির মধ্যে রূপ হিসাব করা যাবে, আর অরূপের মধ্যে রূপ হিসাব করা যাবে না। যাবে না। তারপরে আর বাকিগুলো তো সব জায়গায় আছে। সংস্কারের স্কন্ধ সম্পর্কে একটু বলো। ওই জায়গাটা বললে হবে, শুধু অবিদ্যার প্রত্যয় সংস্কার এটা বললে হবে। বানতে আমি লাভলি বড়ুয়া পারবে, বুঝিনি। লাভলি বড়ুয়াকে বুঝে দিতে বলো। অবিদ্যার প্রত্যয় সংস্কার এটা বললে মানে এই সংস্কারটা চেনে যাবে আর কি, পুরোটা একেবারে স্কন্ধ পুরো। দীপেন বাবু এটা বলার জন্য প্রস্তুত থাকেন, উপাসিকা শিল্পী বড়ুয়া এটা বলার জন্য প্রস্তুত থাকেন। সংস্কার মানে কি? একদম মানে দ্বাদশ নিদানের প্রথম জায়গাটা আর কি, অবিদ্যার প্রত্যয় সংস্কার করি নাই আমরা, সবসময় বলি যে ওটা অবিদ্যার কারণে সংস্কার, এই জায়গাটা বিস্তারিত করা। কিন্তু এখানে চেতনায় হচ্ছে মানসিক গঠনকে বোঝানো হয়। চোখ কান দিয়ে মাধ্যমে যখন উৎপন্ন হয় চেতনা, মানসিক ক্রিয়ায় আমাদের কাজ উদ্বুদ্ধ করে, তার সমষ্টি হলো সংস্কার স্কন্ধ। শিল্পী বড়ুয়া বলে আপনাদের সংস্কার বলতে তো আমরা ওই যে মানে অতীতে যা করেছি বা বর্তমানে যা করবো ওগুলিতে সংস্কার হয়ে মানে অতীত এবং বর্তমানে ভালো বা কুশল বা অকুশল সংস্কার হিসেবে অমিতা বড়ুয়া বলে আমরা এখানে মানে চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা মানে এগুলোর মাধ্যমে অতীতের আমরা যে সংস্কার গুলো উৎপন্ন করছি অবিদ্যার কারণে, যেমন অবিদ্যার কারণে অবিদ্যাত জ্ঞানতা, এগুলোর কারণে আমরা মানে সংস্কার মানে উৎপন্ন করছি এরিবান্তে, এটাকে মানে চেতনা, এগুলোকে চেতনায় চক্ষুর মাধ্যমে চক্ষুর মাধ্যমেও করছি, তারপর সূত্রের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, জীবন, অর্থাৎ আমাদের সমস্ত যে 52 প্রকার সংস্কার আছে, সংস্কার এগুলোর মাধ্যমে আমরা আমাদের অতীতের কর্মরাশি যেগুলো সৃষ্টি করছি এগুলোর কারণে মানে আমাদের চেতনার মাধ্যমে আমাদের এরা সংস্কার স্কন্ধ উৎপন্ন হয়েছে। উপাসক জ্ঞানশ্রী সিংহ। বন্ধুরা মানতে অবিদ্যাটা আগে জানতে হবে যে অবিদ্যাটা কি। অবিদ্যা হচ্ছে আমি এবং আমার দিয়ে যা যা কর্ম আমরা সৃষ্টি করি অতীত জন্মে কিংবা বর্তমান জন্মে বা ভবিষ্যৎ জন্মে, যেটা আমার দ্বারা বা আমি শব্দ নিয়ে যেটা আমরা কর্ম উৎপাদন করি, যে কর্মগুলো করি রূপের মাধ্যমে বা নামের মাধ্যমে, সেই সমস্ত কিছুই সংস্কার, সেটাই হচ্ছে অবিদ্যার থেকে সংস্কার।
তারপরে পুতুলবাবু বলবেন? বলতে ওই কায়িক বাচনিক মানসিক ভাবে যে কাজ করা হয় এটি ফলটা কি সংস্কার? ঠিক আছে, তারপরে বিজ্ঞান। দিবেন বাবু বলেন, ইনি বলার জন্য প্রস্তুত থাকো শেষমেশ। অবিদ্যা বলতে আসলে এখান থেকে অনিত্য, দুঃখ, অনাত্মা সম্পর্কে জ্ঞান না থাকা, চতুর্থ সত্য সম্পর্কে জ্ঞান না থাকা, সেটাকে বোঝাচ্ছে। তো যদি এই অবিদ্যা যখন থাকে, আমরা আমাদের মধ্যে ওই কি বলে অবিদ্যার কারণে আমরা কোনো মানে আলম্বন, মানে আমরা সবকিছুকে নিত্য মনে করি, তারপর সুখ মনে করি এবং আমার মনে করি অবিদ্যার কারণে। তো এইটার কারণে আমাদের গুরুত্ব, এই সংস্কারগুলো উৎপন্ন হয় এখান থেকে। ইনি বলো। ভান্তে অবিদ্যা হচ্ছে যে অজ্ঞানতা। আর অজ্ঞানতা বলতে আমরা মানে অর্থাৎ চারি আর্য সত্য সম্পর্কে যখন জ্ঞান থাকবে না, দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এই চারটা সত্য সম্পর্কে যখন যিনি অজ্ঞান থাকে, এটাই হচ্ছে যে অজ্ঞান। আর এই যে নিত্যকে নিত্য মনে করা, সুখকে দুঃখকে সুখ মনে করা, অনাত্মাকে আত্মা মনে করা, এটা হচ্ছে যে অবিদ্যা। আর সংস্কার হচ্ছে যে অর্থাৎ আমাদের মানসিক বা মানসিক চেতনা যেটা। আর কিভাবে অবিদ্যা থেকে সংস্কারের উৎপত্তি হয়, অর্থাৎ যখন আমরা অবিদ্যার আচ্ছন্ন থাকি, যে সুখকে মানে দুঃখকে সুখ মনে করি, ওইটা ভেবে যখন আমরা এই সুখটাকে মনে করি যে না এই সুখটা হচ্ছে যে স্থায়ী, এভাবে যখন কোনো কাজ করে থাকি, সেটাই তখন আমাদের সংস্কার হয়ে যায়। যেটা আমরা ইয়ার মধ্যে দেখেছি, অর্থাৎ যদি আমরা কুশল কাজ, এই যে সবসময় আমরা পুণ্য কাজ করি, দান করি, চিল করি, করি, কিন্তু এর পিছনে যদি আমাদের যদি থাকে যে হয়তো আমরা পরবর্তীতে স্বর্গে যাতে আমরা উৎপন্ন হতে পারি, ওইটার পিছনে কিন্তু আমাদের অবিদ্যা। কারণ অর্থাৎ কোনো কিছু পাওয়ার কারণে বা সুখ পাওয়ার কারণে কিন্তু আমরা এই দানটা করেছি, শীলটা করেছি, ভাবনা করেছি। তো এটাই হচ্ছে যে মানে ওই করাটা হচ্ছে যে অবিদ্যা, আর তৈরি করেছি সেটা হচ্ছে যে সংস্কার। এভাবে অবিদ্যার কারণে সংস্কারের উৎপত্তি হয়। ঠিক আছে, উপাসক জ্ঞানশ্রী সিংহ, মানে আমি যেভাবে শুনতে চাইছিলাম সেভাবে খুব সুন্দর করে শুরু করছেন আপনি। একজনে শুরু করে দিলে বাকিগুলো সব ঠিক হয়ে যায়। এনি সবিস্তারে সুন্দর করে বলছে, বাকিদেরও হয়েছে সুন্দর করে। তাহলে আমরা সংস্কার চিনলাম, সংস্কারকে আমরা বহুভাবে আরো চিনতে পাবো, জানবো। সংযুক্ত ধর্মকেই সংস্কার বলা হয়, আবার সংস্কারিত বিষয়কেই সংস্কার বলা হয়। সংস্কারিত বিষয় বলতে কি আমরা যে কোনো কিছু সংস্কার করি না, সংস্কার করি, উন্নয়ন করি, এটা বলি না আমরা এরকম, এটা থেকে এটা রূপান্তর করা, সংস্কার করা, এইগুলোকেও সংস্কার বলি আমরা। তারপরে অথবা এই ক্ষেত্রে ধারণ করে রাখা বা সেফ হয়ে যাওয়া চিত্তসন্ততিতে, ওই অর্থেও সংস্কার বলা হয়। আবার আমরা এই 52 প্রকার চৈতসিক, এগুলোকেও সংস্কার ধর্ম বলি। মানে এগুলো আমাদের চিত্ত যখন এভাবে প্রত্যেকটা বিষয়কে ধারণ করে নেয়, কিছু বলে মনে করে, যখন নিয়ে নেয়, জমা করে ফেলে, তখন এই ওই নামের ব্যাপারগুলো, যে 52 প্রকার চৈতসিকগুলোকেও আমরা সংস্কার বলি। ওই 52 প্রকার চৈতসিকগুলো আমাদের ওই বিষয়কে কেন্দ্র করে, যখন আমরা ওটাকে সত্যি মনে করব, কিছু মনে করব, কিছু মনে করলে, কিছু বলে ধারণা করলে মাত্র এটা এই 52 প্রকার চৈতসিকের সৃষ্টি হয় ক্রমান্বয়ে।
তাহলে এটা ওইটা এই জন্য বলতে বলছি, সংস্কারটা খুব ভালো করে চেনার জন্য। অবিদ্যার কারণেই এই সংস্কারের উৎপত্তি হয়। আপনারা খুব সুন্দর করে বলছেন। যখন নাম এবং রূপে, নাম এবং রূপ বললে আর কোনো কিছু বাকি নেই। পুরো জগতের মধ্যে এই জগতের সমস্ত বিষয় দুইটা কথাতে শেষ। আমি পুরো জগৎ বলে ফেলছি। নাম এবং রূপ, জগতের মধ্যে নাম এবং রূপ ছাড়া আর কোনো কিছু নাই, দুইটাই আছে শুধু। আশা করি এখন এটা আপনারা বুঝতে পারেন নাম এবং রূপ দিয়ে পুরো জগৎ কিভাবে বলবো। এত বিশাল চন্দ্র সূর্য গ্রহ রাশি, হ্যাঁ, নাম রূপ দিয়ে শেষ। হ্যাঁ, নাম রূপ দিয়ে পুরোটা শেষ। এই নাম রূপ সম্পর্কে যদি সুখ সংজ্ঞা থেকে থাকে একটুও, একেবারে অল্প মাত্র যদি থেকে থাকে, নিত্য সংজ্ঞা যদি থেকে থাকে একটুও, এক ক্ষণের জন্য, এক মুহূর্তের জন্য যদি নিত্য সংজ্ঞা থেকে থাকে, আত্মা সংজ্ঞা থেকে থাকে, তখন আমাদের প্রত্যেকটা বিষয়কে কিছু বলে মনে হবে। কিছু, এটা কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস, কোনো একটা এটা সেটা। আর এই কিছু বলে ধারণা হওয়া মাত্রই কিছু সময়ের জন্য হইলেও, অল্প সময়ের জন্য হইলেও আমাদের চিত্ত এটাকে ধারণ করে, সংস্কারিত করে বা সেভ করে ফেলে। আর কিছুই না যখন বলি আমরা কোনো একটা বিষয়কে, এটা আমার কোনো কাজে লাগবে না, কোনো কিছু না যখন হয়, এটা নেওয়ারও কিছু নাই, তখন আর নিও না আমরা, তা সংস্কারও হলো না। নাম এবং রূপের মধ্যে এই দুঃখ সংজ্ঞা, অনিত্য সংজ্ঞা, অনাত্মা সংজ্ঞা উৎপন্ন হওয়া মাত্রই আর সংস্কার হয় না। আর সুখ, নিত্য এবং আত্মা সংজ্ঞা উৎপন্ন হওয়া মাত্রই সংস্কার হয়, পুঞ্জীবিত হয়, জমাকৃত হয়, রাশিকৃত হয়। যা যা কিছু রাশিকৃত হয় সবগুলোকে একসঙ্গে বলা হয় সংস্কারের স্কন্ধ। একটা বুঝলে সংজ্ঞা এবং সংজ্ঞার আগে কি ছিল, রূপ, বেদনা, একটা বুঝলে এগুলোও মানে সহজ সোজা। এনে তারপরে চক্ষু বিজ্ঞান, শ্রুত বিজ্ঞান, গ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোধাতু ও মনোবিজ্ঞান। ধাতু চারিভূমির এই চিত্তসমূহের সমষ্টিগত নামই হচ্ছে যে বিজ্ঞান স্কন্ধ। বলো, বুঝাই বলো। মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু বলে সংস্কার তিন রকম: কৃতকর্ম, পুণ্যবী সংস্কার ও পুণ্যবী সংস্কার, সমাধি বা আনন্দ সংস্কার। এটা বলা আছে। এনে এই সম্পর্কে কিছু আলোচনা করে বুঝাই দেওয়া আবার। বানতে কোনটা? এই যে সংস্কার সম্পর্কে উনি আবার যে কথা বললেন, পুণ্যাবী সংস্কার, অপুণ্যাবী সংস্কার, তারপরে আরেকটা কি আনাঞ্জা সংস্কার। পুণ্যাবী সংস্কার হচ্ছে যে অর্থাৎ আমরা যখন কোনো কুশল কর্ম করব, কুশল কর্ম তৈরি করে আমরা যে সংস্কারটা তৈরি করব, যেমন এই যে আমি একটু আগে যেটা বলেছি যে অর্থাৎ দানশীল ভাবনা, অর্থাৎ এগুলা হচ্ছে কুশল। এই কুশল গুলা করে আমরা যে সংস্কারটা তৈরি করব, এগুলা করে যখন কোনো কিছু প্রার্থনা করব সুখের, বা আমার স্বর্গলাভ হোক, বা আমি যেন ভবিষ্যতে যাতে আরো ভালো থাকতে পারি, তার মানে এর পিছনে হচ্ছে যে আমার সুখ, মানে এই সুখ পাওয়ার একটাই আছে, ওটা হচ্ছে যে পুণ্যাবী সংস্কার। আর অপুণ্যাবী সংস্কার হচ্ছে যে যেটা অকুশল, আমরা যে অকুশল কাজটা সবসময় করি সেটার মাধ্যমে আমাদের যে সংস্কারটা তৈরি হয়,
যে কোনো কাজ করলে তো আমাদের সংস্কার হয়ে যায়, যে অকুশল বা আমরা কোনো ধরনের কোনো প্রাণী হত্যা করলাম সেটা আমাদের সংস্কার হয়ে যাচ্ছে না ভবিষ্যতের জন্য, সেটা হচ্ছে যে অপূর্ণাবী সংস্কার। আর আনন্দজাবী সংস্কার হচ্ছে যে এটা হচ্ছে যে ধ্যানের বিষয়, অর্থাৎ যেটা আমরা ধ্যানের মাধ্যমেও যখন অনেকেই ওইখানে সুখ অনুভব করে, যেমন বিতর্ক বিচার প্রীতি সুখ, যখন ওই ধ্যানের মধ্যে যখন সুখটা অনুভব করে ঠিক ওই জায়গায় যখন উনি থাকতে চান, মানে ওই সুখটা বুক করে করে যখন উনি ওই ধ্যান অবস্থায় থাকতে চান, ওইটা হচ্ছে যে আনন্দজাবী সংস্কার। বান্তে আমরা এইরকম সংস্কারকে ভাগ করি নাই। সংস্কারকে তো যেমন এই 89 প্রকার চিত্ত, এগুলো প্রখান্তর সবগুলো এক একটা সংস্কার। এটা আমি যখন করলাম চিত্ত বটে, আবার এগুলো কিন্তু প্রত্যেকটা আমি যদি সেভ করি এগুলো সংস্কারিত হয়ে গেল আমার মধ্যে। সংস্কার মানে জমা করা অর্থেও সংস্কার, বা সংযুক্ত করা অর্থেও সংস্কার। কি সংযুক্ত? যা যা কিছু প্রয়োজন হয় একটা চিত্ত গঠনে, একটা সংস্কার গঠনে, বা একটা অবস্থা গঠনে, অনেক কিছুর সংযোজনে এটা একটা বিষয় সংযোজিত হয়। ওই সংযোজিত অবস্থার নামই হচ্ছে যে সংস্কার। ওই অর্থেও সংস্কার বলা হয়। বা কর্ম হিসেবে সেভ হওয়ার কারণ সেভ হয় বলে সেভকৃত বিষয়কেও সংস্কার বলা হয়। আমরা ক্রমান্বয়ে আরো বহুভাবে সংস্কার চিনব। আমরা ওই পুণ্য অপুণ্য এগুলো সবগুলো এক কাতারে আমরা হিসাব করে ফেলছি আর কি, বুঝছেন? তারপরে বলো। বিজ্ঞানটা বলো। এখানে চক্ষু বিজ্ঞান, শ্রুত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান। আচ্ছা, আমাদের প্রথমে বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হচ্ছে যে অর্থাৎ আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যখন আলম্বন স্পর্শ হবে, অর্থাৎ যেমন কি চোখের দ্বারা যদি আমরা রূপের স্পর্শ হয়, সেখানে যদি আমাদের মনও থাকে এবং তিনটার সম্মিলনে যে চিত্তটা উৎপন্ন হয় সেটা হচ্ছে যে বিজ্ঞান। তার মানে হচ্ছে যে 89 প্রকার চিত্তই হচ্ছে যে বিজ্ঞান। সেখানে বলছে যে আবার মনোধাতু ও মনোবিজ্ঞান ধাতু। মনোধাতু 7টা, মনোবিজ্ঞান ধাতু কটা? মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে মনোধাতু ত্রিক বাদ দিয়ে 71টা নাকি? তারপরে দ্বিপঞ্চবিজ্ঞান বাদ দিয়ে মনোধাতু ত্রিক বাদ দিয়ে 13টা বাদ দিয়ে বাকি সবগুলো 89 প্রকারের, বাকি সবগুলো হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। 76টা মনে হয়। 76টা হিসাব করো না, 13টা বাদ দিলে 89 থেকে 13 বাদ দাও। হ্যাঁ 76টা। এই 76 প্রকার হচ্ছে মনোবিজ্ঞান ধাতু। মনোবিজ্ঞান ধাতু হ্যাঁ বলে এখানে এই 13টাকে তো বিজ্ঞান স্কন্ধ বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ এগুলো সবগুলো বিজ্ঞান স্কন্ধের অন্তর্গত, কোনটা বাদ নাই। 89 প্রকার চিত্ত বলেছে, আবার সেই সাথে মনোবিজ্ঞান ধাতু, মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু সহ সব দিদি এখানে মনে হয় 89 প্রকার বলছে তো দেখিতেছি না। এখন যেটা যেমন কি বিজ্ঞান, তার মানে কি কি? আমরা চিত্তকেও বিজ্ঞান করি, মনকেও বিজ্ঞান করি। এগুলা সব বিষয় যখন নিয়ে আসবো তখন 89 প্রকার চিত্ত সবগুলাতে চলে আসবে। না এখানে যেহেতু নির্দিষ্ট করে বলছে, আর এটা 89 প্রকার আমরা বিজ্ঞান আলোচনা করার আগে কতগুলো বিষয় দেখেছিলাম।
ওগুলোকেও পক্ষান্তরে বিজ্ঞান বলি, কিন্তু এই বিজ্ঞান স্কন্ধের আওতার মধ্যে আনা হয়েছে বিজ্ঞানের, চক্ষু বিজ্ঞানের পর থেকে, শ্রোত বিজ্ঞানের পর থেকে, গ্রহণ বিজ্ঞানের পর থেকে, জীব বিজ্ঞানের পর থেকে। কেন বলছি দেখেন, আমরা যখন অতীত আলম্বন অতীত ভবাঙ্গ চিত্ত বলছি আমরা। চিত্ত মানেই কিন্তু পক্ষান্তরে বিজ্ঞান, কিন্তু হ্যাঁ, কিন্তু হইলেও ওগুলোর সঙ্গে বিজ্ঞান কথাটা যুক্ত থাকলেও এমনি আমরা কিন্তু পড়ার সময় বই এগুলো পাই নাই, শুধু অতীত ভবাঙ্গ চিত্ত, অতীত ভবাঙ্গ এভাবে আমরা পড়েছি। তারপরে হচ্ছে যে ভবাঙ্গ চলন, তারপরে ভবাঙ্গ উপচ্ছেদ, এভাবে আমরা পাইছিলাম, মনে আছে? বিজ্ঞানের আগের জায়গাগুলোকে এই বিজ্ঞানের আওতায় আনা হয় নাই। চক্ষু বিজ্ঞানের পর বা শ্রুত বিজ্ঞানের দ্বিপঞ্চ বিজ্ঞানকে এই বিজ্ঞানের আওতায় নেওয়া হয়েছে। মানে চিত্তের একটা নির্দিষ্ট প্রক্রিয়া পর্যন্ত যাওয়ার পরে তারপরে এগুলোকে বিজ্ঞানের আওতায় ধরা হচ্ছে। নির্দিষ্ট প্রক্রিয়া বলতে কি কি? এখানে উপচ্ছেদ হয়ে যায়, উপচ্ছেদ হয়ে দ্বারাবর্তন থেকে শুরু, পঞ্চদ্বার আবর্তন। পঞ্চদ্বার আবর্তন থেকে শুরু হয়। হ্যাঁ, পঞ্চদ্বার আবর্তন চিত্ত মানে এগুলো আর কি, চক্ষু বিজ্ঞান আদি। এখানে উল্লেখ করেন, কিন্তু এখানে এই যে লাস্টের লাইনে যে মনোধাতু মনোবিজ্ঞান ধাতু চারিভূমির বলেছে, চারিভূমির এই চিত্ত, চারিভূমি বলতে তো মানে চারিভূমি থেকে মানে সব চিত্তই আছে না, যে কোনো চিত্তের মাধ্যমে তো আমরা মানে উৎপন্ন হতে 99 প্রকার চিত্তই আছে, এর বাইরে তো চিত্ত নাই, এর বাইরে তো আর কোনো নেই। সেই জন্য 89 প্রকার চিত্তই হচ্ছে যে বিজ্ঞান। হ্যাঁ, আর ওই দ্বিপঞ্চ বিজ্ঞান থেকেই 89 প্রকার চিত্ত সবগুলো গোনা হয়েছে না, এর আগরগুলো তো গোনা হয় নাই। মানে বিজ্ঞানকে কিন্তু আমরা 121 প্রকার চিত্ত, যেটা 89 প্রকার চিত্তকে আমরা 121 প্রকার চিত্ত বের করেছি না, 121 প্রকার চিত্ত হচ্ছে যে বিজ্ঞান। হ্যাঁ, তারপরে ভান্তে মনোবিজ্ঞান ধাতু আবার মনোধাতু, মনোবিজ্ঞানকে মনোধাতু আবার দুই ভাবে বললো কেন? মনোধাতু ত্রিকগুলো আবৃত্তি করে নি। সম্প্রতিচ্ছয়েক, তারপরে ভান্তে পঞ্চদ্বার আবর্তন, না পঞ্চদ্বার আবর্তন 1, সম্প্রতিচ্ছ 2 মনে হয়। হ্যাঁ, পঞ্চদ্বার আবর্তনকে 1 বলা হচ্ছে, এবং সন্তিরণ না সম্প্রতিচ্ছ কুশল কুশলে 2টা, কুশল কুশলে 2টা, তারপরে পঞ্চদ্বার আবর্তন 1, 3টা মনোধাতু, তো 3টা মনোধাতু। হ্যাঁ, হয়েছে 3টা, হয়েছে 3টা হয়েছে তো বানতে। কি কি? পঞ্চদ্বার আবর্তনে 1, আর সম্প্রতিচ্ছের মধ্যে কুশল কুশলের মধ্যে সম্প্রতিচ্ছ 2টা, মনোধাতু অতিরিক্ত এই 3টা। আচ্ছা, তারপরে আমাদের উপাসকের প্রশ্নটা আমি বুঝতে পারছি। এটা হচ্ছে মনোধাতুটা আবার আলাদা করা হলো, মনোবিজ্ঞান ধাতু আলাদা করা হলো, এটা কিরকম? মানে এটা ওই জায়গাতে গেলে এটা পুরো মনের সঙ্গে কানেক্টেড হয়। আমাদের চোখ দিয়ে আসলেও, নাক দিয়ে, জিহ্বা দিয়ে এই জাতীয় বিষয়গুলো আসলেও সেখান পর্যন্ত আমরা এটাকে চক্ষু বিজ্ঞান বলেছি, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা সরাসরি আমাদের মনের ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে গুণ, মানে মনের গুণ মিশ্রিত হয়ে গেছে ওই জায়গায়, আমাদের মানসিক প্রক্রিয়ার সংমিশ্রণ ঘটেছে, এবং এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে যে মনোধাতু ত্রিক, এভাবে বলা হয়। এবং পরবর্তীতে মনোবিজ্ঞান ধাতু পুরো বিষয়গুলোকে এখানে রিমন্থন, রিসাইকেল, যাবতীয় সবকিছুকে ইয়ে করা হয়। প্রত্যেকটা অবস্থা দেখেন,
আমাদের এই ৭৬ প্রকার যেগুলো মনোবিজ্ঞান ধাতু আছে ওর পুরো জায়গা সবগুলোর সঙ্গে স্পর্শিত হয়ে মনের সঙ্গে স্পর্শিত হয়ে যেগুলো ঘটেছে ওগুলোকে পুরো মনোবিজ্ঞান ধাতু বলা হচ্ছে। আর ওই মনোধাতু হচ্ছে যে ওই শুধু ওই জায়গাগুলোকে সম্প্রতীচ্য সন্তিরণ না সম্প্রতীচ্য ২ আর দ্বারাবর্তন চিত্ত। দীপেন বাবু একটু করে দেখেন চ্যাট জিপিটির মধ্যে তাদের বের করেন মনোধাতু ত্রিকটা। আপনি এমনি বুঝতে পারছেন আমাদের মূল মনোধাতু কেন বলা হয়, মনোবিজ্ঞান ধাতু কেন বলা হয়, কোন জায়গাগুলোকে বলা হয় বুঝতে পারছেন? না, এটা বোঝার জন্য না, আমি বলছি যে সম্প্রতীচ্য হচ্ছে বিনা বাধায় সেটাকে অ্যাকসেপ্ট করে নিল। চক্ষু বিজ্ঞানেই আমি ধরলাম, চক্ষু বিজ্ঞান তখন মনোবিজ্ঞান শুরু হয়নি, চক্ষু বিজ্ঞান রূপের সাথে সংযুক্ত হলো। তো সেখানে আমি চক্ষু বিজ্ঞান দিয়ে বুঝতে চাইছি যে মনোধাতুটা চক্ষু বিজ্ঞানের সাথে কিভাবে রিলেট করব, কানেকশন সেটা আমি ওই জায়গাটা, যেমন চক্ষু বিজ্ঞান একটাই ধরলাম, চক্ষু বিজ্ঞানের সাথে রূপের হয়তো সম্প্রতীচ্য ঘটে গেছে, মনোবিজ্ঞান তখনও শুরু হয়নি। তো সম্প্রতীচ্যর পরে বললেন কি মনোদ্বারাবর্তন, সন্তিরণ, সম্প্রতীচ্যর পরে মনোদ্বারাবর্তন হচ্ছে যে আরো আগে, চক্ষু বিজ্ঞানের আরো আগে থাকে। আপনি আগে একবার মনোধাতু নিয়ে বলছিলেন, আমি লিখে রাখছিলাম এখানে। মনোধাতু অর্থ হচ্ছে আলম্বন মনন করা, অর্থাৎ এখানে পঞ্চেন্দ্রিয়ে ৫টি আলম্বন গ্রহণ করে মনোধাতু, অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে গৃহীত পঞ্চালম্বন গুলো মনোধাতু করে, যেমন রূপ, শব্দ, গন্ধ, এগুলো। যেমন পঞ্চদ্বারাবর্তন মনন করার ক্ষমতা ওই জায়গার মধ্যে থাকে, মনন করার প্রক্রিয়া ওখান থেকে শুরু হয়। আমি একটু এই জায়গাটা ক্লিয়ার হই, মনোধাতু যখন সৃষ্টি হয় তখনও কি বিজ্ঞান শুরু হয় না? বিজ্ঞানের আগে মনোধাতুটা থাকবে না, প্রথমে এটা আরো একটু সূক্ষ্ম ব্যাপার আছে এখানে। সূক্ষ্ম ব্যাপার বলতে এমনি মানসিক প্রক্রিয়া ও ওখান থেকেই শুরু হয়, কিন্তু কোনখান থেকে আপনার একেবারে মানসিক প্রক্রিয়া না থাকলে বা আমাদের সর্বচিত্ত সাধারণ চৈতসিক এগুলো না থাকলে আমাদের ওই ওই প্রথম ব্যাপারটাও কিন্তু ঘটে না। কোনটা? যেটা অতীত ভাবাঙ্গ বলতেছি আমরা, অতীত ভবাঙ্গ চলনের আগের পর্যায়ে একদম চিত্ত চেতনা চিত্ত শুরু হওয়ার ফার্স্ট স্টেপ, ওখানেও কিন্তু আমাদের এই মানসিক কার্যক্রমের ব্যাপার কিন্তু আছে, থাকলেও সেখানে সে জায়গায় সেগুলি সব করা হয় না। মনোধাতু ত্রিক এই জায়গা থেকে গোনা হয়। দীপেন বাবু বাইর করছেন মনোধাতু ত্রিকটা, অমিতাভ বড়ুয়া যেটা বলতেছেন সেটা পরে বললে হবে। দীপেন বাবু এটা ঠিক আছে। যেটা বলতে যাচ্ছি যে মনোধাতুটা কিন্তু বিজ্ঞান শুরুর আগ মুহূর্তে এটা হয়, যখন আমরা চোখের দ্বারা মানে এটা যখন আবর্তন হয়, যেটা পঞ্চদ্বার আবর্তন, মানে অর্থাৎ চোখের দ্বারা যখন কোনো কিছু আমাদের সামনে আসে যে আবর্তনটা হয়, সেটাই হচ্ছে যে মনোধাতুর। এরপরে হচ্ছে যে বিজ্ঞানটা শুরু হয়। এখানে সরাসরি লেখা আছে, তো আগে আলোচনা করছিল এখানে, কিন্তু এখানে পঞ্চদ্বারাবর্তন এবং সম্প্রতীচ্য এই দুইটি কাজ মনোধাতু করে, কিন্তু মনের কাজ করতে পারে না। আর মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে আলম্বন বিজানন করা বা মনের সমস্ত অবস্থাগুলোকে বিশেষভাবে মানে বিশদভাবে জানা, এটা হচ্ছে যে মনোধাতু বিজ্ঞান। তাহলে দ্বারাবর্তন এবং সম্প্রতীচ্য ২ এই তিনটাই হচ্ছে যে মনোধাতু ত্রিক, তাই তো? হ্যাঁ, এই তিনটা, এগুলো জাস্ট মনন করে, পুরো মনন একটা স্টেপ আর কি। এটাও মনন, এটাও মনন, মননের মধ্যে একটা স্টেপ থাকে, এই জায়গাটাকে ঠিক মনোধাতু ত্রিক বলা হয়, আর ওটাকে মনোবিজ্ঞান ধাতু বলা হয়। আরো বিশদভাবে ব্যাখ্যিত, বিশদভাবে
বিজ্ঞান মানে আমরা নর্মালি যেটা জানি বিশেষ জ্ঞান, ওই বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান আর কি। ওখানে প্রাথমিকভাবে মনন করা, মনের দ্বারা এটা সংগঠিত হয়েছে, তবে অতটুকু মনন করার ক্ষমতা নাই। আর আমি মাঝখানে আরেকটা কথা বলেছি যে কি অতীত ভবাঙ্গ, ওখানেও কিন্তু একটা খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি একটা মননের ব্যাপার কিন্তু ওখানেও ছিল, আছে। ওটা না থাকলে, ওটা না হলে ঢুকারও কোনো অবকাশ নাই। কেন বলছি দেখেন, এটা আমরা একদিকে দেখে রয়েছি, কিন্তু আমাদের সম্পূর্ণ মনোযোগ হচ্ছে যে কিছু একটা শুনতেছি যে ওইদিকে, তখন চোখে কিছু দেখলেও এগুলো আমাদের কোনো কিছু কি হয় না, প্রতিবাদ হয় না। অথচ দেখতেছি, চোখ খোলা আছে, কিন্তু এগুলো কোনো কিছু প্রতিবাদ হয় না, বা কোনো কিছু আমাদের এগুলো জানা হয় না, মনটা কানের দিকে। তার মানে এটা মনন প্রক্রিয়াটার মধ্যে দিয়ে ওই জায়গা থেকেও শুরু হয়, হইলেও ঠিক এই জায়গাগুলোকে মনোধাতু ত্রিক বলা হয়। এনে বলো। মন দিয়ে যেটা আপনি যেটা বলেছেন মানে শুনছি, ওইটাই হচ্ছে যে মনোধাতু। মানে প্রথমে যেটা আমরা শুনেছি, মানে ওইখানে কিন্তু আমার চোখ আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মনটাই কিন্তু প্রথমে ওই শব্দটার মধ্যে চলে গেছে। ওই যে চলে যাওয়া, শোনা, ওইটাই হচ্ছে যে মনোধাতু। তারপরে হচ্ছে যে বিজ্ঞান, এরপর হচ্ছে যে ওইটাকে ওই শব্দটা বুঝতে পারাটাই হচ্ছে যে সম্প্রতীচ্য। আচ্ছা, এবার অমিতা বড়ুয়া বলেন মনোধাতু সম্পর্কে যাবতীয় সবকিছু বলেন। মিউট করা। এখানে প্রথমে মনোধাতুটা বলি, তারপর মনোবিজ্ঞান ধাতুটা বলবো। এখানে মনোধাতু অর্থ হচ্ছে যে আলম্বন মনন করা। পঞ্চেন্দ্রিয়ে যেটা আমরা পাঁচটি আলম্বন, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পাঁচটি আলম্বন গ্রহণ করে, যথা পঞ্চেন্দ্রিয়ের মধ্যে যেমন রূপ, শব্দ, গন্ধ, এগুলোর মাধ্যমে পঞ্চেন্দ্রিয়ের মধ্যে গৃহীত পঞ্চ আলম্বন গুলো মনোধাতু কাজ করে। কিন্তু যেমন পঞ্চদ্বারাবর্তন এবং সম্প্রতীচ্য, এই দুইটি কাজ মনোধাতু করে, কিন্তু মনের কাজ করতে পারে না। আর মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে কিন্তু মনোবিজ্ঞান ধাতু মনের সব কাজ করে, আলম্বন বিজানন করা বা মনের অবস্থাগুলোকে বিশেষভাবে জানা, সে মনোবিজ্ঞান ধাতু বলে। অর্থাৎ মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত যে চিত্তগুলো রয়েছে, সেগুলো চিত্ত বা হৃদয় বাস্তুকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে বলে তাকে মনোবিজ্ঞান ধাতু বলে। এগুলো আগে আলোচনা করছিলাম, যে লিখে রাখছিলাম আর কি। আশা করি উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝতে পারছেন। ঠিক আছে ভান্তে, এটা যদি আমরা শুধু প্রত্যেকটা বিষয়ে কিন্তু মানতে মনোধাতু, যদি 89 প্রকার চিত্ত শুধু মানতে মনোধাতু। ধাতু মানে হচ্ছে যে এটা একটা একটা আমরা 89 প্রকার চিত্তকেও কিন্তু মনোধাতু বলতে পারি। অমিতা বড়ুয়া মিউট করে রাখেন। হ্যাঁ বলো। বানতে বলতে চাচ্ছি যে অর্থাৎ শুধু মনোধাতু বা একক কোনো বিষয় না, আমরা অন্যান্য প্রকার চিত্তকেও কিন্তু মনোধাতু বলতে পারি। এখানে ধাতু মানে হচ্ছে যে গুণ, এক একটা বিষয়ে এক একটা গুণ, এটা সেজন্য 89 প্রকার পুরো চিত্তই হচ্ছে যে একটা গুণ, মানে মনোধাতু। ঠিক আছে, না এগুলো তো প্রত্যেকটা জায়গায় গুণ, তবে এর মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে পুরো সবিস্তারে এটা যত দূর যাওয়া সম্ভব চিত্তকে কেন্দ্র করে অত দূর পর্যন্ত এই চিত্তগুলো যাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু মনোধাতু ত্রিকগুলো এটা সংক্ষিপ্ত পর্যায় পর্যন্ত। হ্যাঁ, ওখানেও যে কিছু তার জানান হচ্ছে না, বোঝা হচ্ছে না এমন না। এই জন্যই আমি একদম ফার্স্টের কথা বলতেছি যে কি অতীত ভাবাঙ্গের মধ্যেও যে আমার কিছু ছাড়া, কোনো কিছু একটা কিছু ফিলিং ছাড়া, অনুভূতি ছাড়া ওখানেও যে গেছে তা কিন্তু না। কেন না বলছি আমি, কারণ
ওই অতীত ভাবাঙ্গের মধ্যেও সর্বচিত্ত সাধারণ চৈতসিক আছে তো, আছে না নাই? আচ্ছা। এবং শুধু সর্বচিত্ত সাধারণ চৈতসিকেই কি ওই বিষয়টা রিসিভ করতে পারে, যে কোনো একটা বিষয় রিসিভ করতে পারছে না, সে সঙ্গে আরো অন্যান্য বিষয়েরও সমুপস্থিত আছে, আছে তো। আচ্ছা। তো ওই জায়গাতে একটা আমার সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা মনন প্রক্রিয়া না থাকলে ওটাও রিসিভ করবে কি কখনো? অতীত ভাবাঙ্গ হবার কোনো সুযোগ আছে কি? চিন্তা করে দেখো, আছে কি? নাকি এমনি আন্দাজ করে ঢুকে যাইতে পারবে? পারে এ পর্যন্ত কোনো কিছু ঢুকছে আন্দাজ করে? চাইলেই কি অতীত ভাবাঙ্গ হয়ে যেতে পারে? এটা বলো আগে। চাইলে তো ওটা তো হবে না বান্ধব, অতীত ভাবাঙ্গ ওটা কিন্তু। যদি না হয় তার মানে এখানে আমার মনন প্রক্রিয়ার একটু আভাস, একটু ব্যাপার কিন্তু আছে অবশ্যই। হ্যাঁ, মনস্কার না থাকলে তো অতীত ভাবাঙ্গ হবে না, মনস্কার ছাড়া হবে না। হ্যাঁ, সুতরাং ওই মনস্কারকেও একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু এইগুলোর আওতায় নিতে পারি, কিন্তু নিলেও ঠিক মনোধাতু বলতে আমাদেরকে বুঝতে হবে স্বাভাবিকভাবে ওই ৩ অবস্থাগুলোকে। মনোধাতু ত্রিককেই আমরা মনোধাতু হিসাবে বুঝতে হবে। আর মনোবিজ্ঞান ধাতু বললে ওই ৭৬ প্রকার সব চিত্তগুলো। এটা যাই হোক, এর পরের প্যারা আমরা কালকে আলোচনা করব না। আজ পর্যন্ত আলোচনা হয়েছে আজকে। সদ্ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রলবশী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ সাধু কামনা করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু